বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে থাকা এবং সোশ্যাল মিডিয়া নিউজ ফিড কাঁপিয়ে বেড়ানো একটি ট্রেন্ডিং হ্যাশট্যাগ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়েলকাম করছি মিস্টেরিয়াস এসএমএইস এর নতুন একটি এপিসোডে। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব বাংলাদেশের মোস্ট ট্রেন্ডিং একটা টপিকস নিয়ে, আর সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ৮ মাসের সফলতা এবং ব্যর্থতা। এই ৮ মাসে তিনি কি কি সফলতা অর্জন করেছেন এবং কি কি ব্যর্থতার সাক্ষী হয়েছেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আজকের ভিডিওটা আমরা মূলত দুইটি পার্টে সাজিয়েছি। তো সর্বপ্রথম আমরা আলোচনা করব ডক্টর মোহাম্মদ ইউনুসের সফলতা নিয়ে এবং দেন আমরা আলোচনা করব ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যর্থতা নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনুস এই ৮ মাসে অনেক অর্জন করেছেন। প্রথমত তিনি এই ৮ মাসে দেশি এবং বৈদেশিক মোট ৬২,০০০ কোটি টাকা ঋণ পরিশোধ করেছেন। ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা থাকাকালীনই বাংলাদেশের ঘাড়ে ছিল এক বিপুল পরিমাণ ঋণের বোঝা, এবং এই দেশি এবং বৈদেশিক ঋণের খুব বড় একটা প্রভাব বাংলাদেশের অর্থনীতির উপর বিস্তার করতেছিল। তবে এখন সেটা অনেকটাই শিথিল হয়েছে। এরপরেই আসে রেমিডেন্স। বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখতে অনেক বড় ভূমিকা পালন করে এই রেমিডেন্স, এবং বিগত বছরের তুলনায় এই ৮ মাসে রেমিডেন্স বৃদ্ধি পেয়েছে 18.49 বিলিয়ন মার্কিন ডলার। সেই সাথে বেড়েছে বাংলাদেশের রিজার্ভ। বাংলাদেশের বর্তমান মোট রিজার্ভ হচ্ছে 25 বিলিয়ন ইউএস ডলার। গত বছরের তুলনায় এই বছর 4 বিলিয়ন ইউএস ডলার বা 50,000 কোটি টাকা রেমিডেন্স বেশি এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনুসের আরেকটি বড় সফলতা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণ। এই বছর রমজান মাসেই যার প্রমাণ আমরা দেখতে পেয়েছি। এমনভাবে আমরা মাত্রা অতিরিক্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখতে পাইনি। সেই সাথে এবছর আমরা গত বছরের তুলনায় বেশি ভোক্তা অধিদপ্তরের তৎপরতা দেখতে পেয়েছি। এরপরে ডক্টর মোহাম্মদ ইউনুসের আরেকটি বড় অর্জন হলো তিনি পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাচার হয়ে যাওয়া 635 কোটি টাকা উদ্ধার করেছে। সেই সাথে গত 22 মাসের তুলনায় সর্বনিম্ন মুদ্রাস্ফীতি হয়েছে, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে অনেকটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। এছাড়াও হয়েছে আইন এবং বিচার ব্যবস্থায় আমূল পরিবর্তন। এবার আসি ক্রীড়া অঙ্গনে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপরে ফিফা নিষেধাজ্ঞা দিয়েছিল, তবে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া পদক্ষেপে ফিফা সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। এছাড়া আগে থেকেই ডক্টর ইউনুসের ক্রীড়া অঙ্গনে রয়েছে একটা বিরাট প্রভাব। তার মতো একজন ব্যক্তির সাথে মেসির মতো একজন প্লেয়ার একটা ছবি তোলার জন্য লাইনে দাঁড়িয়েছিল। এটার মাধ্যমে বোঝা যায় ডক্টর ইউনুসের আন্তর্জাতিক মহলের গ্রহণযোগ্যতা আসলে কত বেশি। এছাড়াও বাংলাদেশের বন্ধুরূপী চিরশত্রু ভারতকে বাংলাদেশ থেকে হাঁটাতে সফল হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে ভারত নানা ধরনের শোষণ এবং অর্থনৈতিক লুটপাট চালিয়েছে। এছাড়াও ছড়িয়েছে ধর্মীয় বিদ্বেষ। ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর থেকেই ভারতকে আস্তে আস্তে নানা দিক থেকেই বয়কট করা হচ্ছে। ভারতের অল্টারনেটিভ হিসেবে যুক্ত হয়েছে চীন। ডক্টর ইউনুসের সাম্প্রতিক চীন সফর সারা বিশ্বে একটা তোলপাড় সৃষ্টি করেছে। তার এই সফরকে ইতিবাচক হিসেবেই দেখছে নেটিজেনরা। এবারে চীন সফরে ডক্টর মোহাম্মদ ইউনুস সমুদ্রপথে বাণিজ্যের জন্য বেশ কয়েকটি জাহাজ, চিকিৎসা সহায়তা এবং জ্বালানি সঞ্চয়ের জন্য সোলার সিস্টেম। খুব শীঘ্রই বাংলাদেশে একটি চাইনিজ সোলার কোম্পানি প্রতিষ্ঠা করা হবে। এছাড়াও তিস্তা প্রকল্প নিয়ে চীনের সাথে দীর্ঘমেয়াদী পরিকল্পনার রোডম্যাপ চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুস। এছাড়াও ইলন মাস্কের সাথে কথোপকথনের মাধ্যমে বাংলাদেশে স্টারলিং সেবা চালু করতে যাচ্ছে। খুব শীঘ্রই বাংলাদেশে স্টারলিং সেবা চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। যদি স্টারলিং ইন্টারনেট বাংলাদেশে চালু করা যায় তাহলে বাংলাদেশের প্রযুক্তি খাতে একটা আমূল পরিবর্তন লক্ষ্য করা যাবে। সেই সাথে দৌড়াবে বাংলাদেশের অর্থনীতির চাকা। এছাড়াও জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসকে বাংলাদেশে নিয়ে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। শুধু তাই নয়, জাতিসংঘের মহাসচিব নিজে রোজা রেখেছেন এবং 1 লক্ষ রোহিঙ্গা শরণার্থীদের সাথে ইফতারও করেছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা শরণার্থীদের এই আশ্বাস দেখিয়েছেন যে আগামী ঈদের আগেই তাদেরকে তাদের জন্মভূমিতে ফিরিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, ডক্টর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা শরণার্থীদের উদ্দেশ্যে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্য যে কারোই মন ছুঁয়ে যেতে বাধ্য। ডক্টর মোহাম্মদ ইউনুস 84 বছর বয়সে যে কর্মকাণ্ডগুলো করতেছেন সেটা আসলেই অবাক করার মতো। এছাড়াও নিশ্চিত করা হয়েছে সরকারি কর্মচারীদের নানা রকম সুযোগ সুবিধা। এছাড়াও 2028 সাল পর্যন্ত চীনে বাংলাদেশ বিনা শুল্কে মুক্ত বাণিজ্য করতে পারবে। চীনে যখন বারবার আম এবং পেয়ারা রপ্তানি করতে গিয়েও ব্যর্থ হয়েছে বিগত দিনের সরকার, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা চীন সফর
সফরেই এ বিষয়ে সুরাহা করে এসেছেন। এখন থেকে চীন বাংলাদেশ থেকে নিয়মিত আম এবং পেয়ারা নিবে। এছাড়াও বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির $1 ট্রিলিয়ন চুক্তি হতে যাচ্ছে। শুধু এক মাসেই বাংলাদেশে বৈদেশিক ডলার এসেছে $4 বিলিয়ন, যেটা বাংলাদেশের অর্থনীতিকে নিয়ে গিয়েছে বহুদূর। যখন একজন নোবেল জয়ী বিশ্বসেরা অর্থনীতিবিদ একটা দেশকে পরিচালনা করে তখন এটা হওয়াটাই স্বাভাবিক। তো অনেক তো হলো ডক্টর ইউনূসের সফলতার কাহিনী। এবার দেখা যাক ডক্টর ইউনূসের কি কি ব্যর্থতা রয়েছে। তার ব্যর্থতার দিকে যদি আসি তাহলে তার তেমন কোনো ব্যর্থতা নেই। 16 বছর ধরে তিলে তিলে ধ্বংস করা একটি দেশকে মাত্র 8 মাসে কখনোই পূর্ণ সংস্কার করা সম্ভব নয়। এই 16 বছরে বাংলাদেশের অর্থনীতি একদমই ভেঙে পড়েছিল। বাংলাদেশের মানুষের মাথাপিছু ছিল প্রচুর ঋণ। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে ছিল দুর্নীতি আর দুর্নীতি। এমন কোনো সিঙ্গেল সেক্টর ছিল না যেখানে দুর্নীতি ছিল না। এরপরে রয়েছে পলাতক এবং নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিরোধী নানান দলের সৃষ্ট নানা রকম বাধা এবং প্রতিবন্ধকতা। সেই সব উপেক্ষা করে ডক্টর মোহাম্মদ ইউনূস এই 8 মাসে বাংলাদেশকে অনেক দূরই এগিয়ে নিয়ে গেছে। তিনি বাংলাদেশের ভেঙে পড়া অর্থনীতিকে আবারও আস্তে আস্তে সংস্কার করতেছে। এবার রমজান এবং ঈদে আমরা তার কিছু প্রমাণ দেখতে পেয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধুমাত্র বাংলাদেশের সম্পদ নয়, তিনি আসলে সারা পৃথিবীর সম্পদ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যদি ডক্টর মোহাম্মদ ইউনূস না হতো, তার জায়গায় যদি অন্য কাউকে অন্তর্বর্তীকালীন সরকার প্রদান করা হতো, তাহলে বাংলাদেশ হয়তো বা এতদিনে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যেত। শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণেই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ বিস্তার করতে পারতেছে না। গোটা বিশ্বে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপক গ্রহণযোগ্যতা। পৃথিবীর অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে গবেষণা করা হয়, তার অর্থনৈতিক থিওরিগুলোকে বিশ্লেষণ করা হয় এবং তার মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। আসলে বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে পেয়ে গর্বিত, এবং তিনি যদি আরো 4-5 বছর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার থাকতে পারেন, তাহলে আমরা বাংলাদেশে ইনশাল্লাহ একটি আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। এই নতুন বাংলাদেশের জন্য যা আছে তাই করব, যেন বলে যেতে পারি আমাদেরকে জীবনে এই দেশ আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল, আমরা সেই সুযোগ পূর্ণ ব্যবহার করেছি। আমরা সেই অতীতের পচা বাংলাদেশ থেকে আমরা একটা নতুন তরতাজা বাংলাদেশ সৃষ্টি করেছি।